সুলতানি, মুঘল, নবাবী, ব্রিটিশ ও পাকিস্তান আমলের পর আমাদের ঢাকার বয়স ৪০০ বছরেরও কিন্তু বেশি। এই ৪০০ বছরের বিবর্তন খাদ্যের উপরও প্রভাব ফেলেছে। আমাদের সাথে সেই বিবর্তনের সাক্ষী আজ হাজির হয়েছেন, যার কাছ থেকে শুনব ঢাকার খাবারের বিবর্তন সম্পর্কে। এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নায় আজ আমাদের সাথে আছেন সুমাইয়া আশরাফ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই যে বললাম ৪০০ বছরের বিবর্তন, এই বিবর্তন মানে আপনি কতটুকু দেখেছেন? আমি দেখেছি ৭৫-এর পর থেকে। আচ্ছা। আর আর থেকে ১৯৭৫ বলছি, তারপর থেকে কিন্তু জমিদারি প্রথা, ব্রিটিশ শাসনের অবসান সবকিছু মিলে ১৯৪৮ সাল থেকে ৫০-এর মধ্যে এটা জমিদারি প্রথাটা বিলুপ্ত হয়ে গেছে। আগে তো ওইভাবে ছিল। আমার দাদা ছিলেন হাজী ইব্রাহিম আলী। আচ্ছা। তো উনি জিঞ্জিরার জমিদার ছিলেন। উনি জমিদার ছিলেন? হ্যাঁ, জিঞ্জিরার জমিদার ছিলেন। এবং একটু বলতে হয়, যেহেতু এই প্রথা নিয়ে জিজ্ঞেস করছেন, ইতিহাস বলতে গেলে আরো কিছু বলতে হয়। আমার দাদি ছিলেন কলকাতার নবাব খান বাহাদুর হায়দার খানের মেয়ে ছিলেন। তো আমার দাদা তখনকার আমলে কলকাতায় ব্যবসা হতো। আমার দাদা এখান থেকে কলকাতা টি গার্ডেন ছিল, ওখানে ব্যবসা করতেন। ওখান থেকে আমার দাদার বিয়ে হয়। তো আমার দাদি কলকাতা থেকে ঢাকায় চলে আসে। তো একসময় জমিদারিরা ওখান থেকে তো খাবারের আর মোগল একদম ইন্ডিয়া বাংলাদেশ মিলিয়ে জমিদারি ভাবে খাবারের অনেক ভ্যারাইটিস খাবার ছিল। আমার দাদিও কলকাতা স্টাইলে যে খাবারগুলো, সেটাকে আবার এখানে আমাদের মধ্যে আমরা ছোট থেকে খেয়েছি। আবার ঢাকার স্টাইলে যে খাবার, সেটাও হয়েছে। দুই তরফ থেকে আমার খাবারের ভাগ্য ভালো। আপনারা মানে আপনি লাভবান হয়েছেন। আবার এই খাবার খুব শাহী খাবার খেতে খেতে, মানে আপনার কথা শুনে আমার মনে হচ্ছে যে আজকে তো আমরা নিশ্চয়ই তাহলে দুই তরফের খাবারই খাবো। ওখানকারও খেতে চাই, এখানকারও খেতে চাই। তো কি কি খাবো? আমি একটা দেখাবো আমার তেঁতুল ইলিশ। আচ্ছা, এটা নিশ্চয়ই এই তরফে। আর আছে আরেকটা শিরখোরমা, সেটা ইন্ডিয়াতে, পাকিস্তানে। এটা নাম শুনেই তো মনে হচ্ছে একেবারে নবাবী একটা ব্যাপার। মানে এটা সব সময় টেবিলে থাকবে। বিবর্তনটা হয়েছে আসলে, মানে চেঞ্জ হতে হতে আজকে কোথায় এসে ঠেকেছে? আমি যেটা দেখাবো একদম অরিজিনাল যেটা। এখন তো ধরো অনেক খাবার ফিউশন করে হচ্ছে, অনেক কিছুকে হচ্ছে অনেক খাবারেরই অরিজিনালিটি চলে গেছে। যতই পরিবর্তন ফিউশন হোক, বাট আমরা অরিজিনালটা দেখতে চাই। তাহলে আমরা এখন কি দেখব? ইলিশ। ওকে, তেঁতুল ইলিশ। আসলে তেঁতুল ইলিশ, সুমাইয়া আপু, তেঁতুল ইলিশ তৈরি করতে কি কি লাগছে সেটা যদি আপনি একটু দেখিয়ে দেন, তাহলে আমাদের দর্শকদের জন্য খুব ভালো হয়। তেঁতুল ইলিশ শুরু করতে লাগছে, প্রথমে ইলিশ মাছ লাগছে, তারপরে হলুদ, মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন, আর যেটা বললাম যে তেঁতুল, সেই তেঁতুলি এটা, এই আর তেল। আচ্ছা, লবণ লাগবে, আর এটা চিনি। এবার আমরা শুরু করব তাহলে রেসিপিটা। প্রথমে কি করতে হবে আপু? প্রথমে তো তেল দিব। চুলাটা ধরাবো তো? হ্যাঁ। কতটুকু তেল লাগছে? 2 টেবিল চামচের মতো। এখানে বেশ কিছু পেঁয়াজ লাগবে। এখানে কি 1 কাপের মতো আছে বোধহয়, না? হ্যাঁ হ্যাঁ, না আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, পুরোটাই দিয়ে দিচ্ছি। 1 কাপ পুরোই দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি আমরা দিয়ে দিলাম, না? হ্যাঁ। দেখো, পেঁয়াজটা ভাজা হচ্ছে, কিন্তু পুরোপুরি ভাজা হবে না। আচ্ছা আচ্ছা, এটা একটু নরম হবে। অলরেডি নরম হয়ে শুরু হয়েছে। হ্যাঁ, নরম হয়ে গেছে, কিন্তু কালার ধরার আগেই। তার মানে আমরা ব্রাউন করব না? ব্রাউন করব না। ওকে, শুধু কাঁচা যে স্মেলটা ছিল সেটা চলে গেল, আর সফট হয়ে গেছে পেঁয়াজটা। হ্যাঁ, আমি একটু এখন দিয়ে দিচ্ছি, একটু পানি দিচ্ছি। ওকে, একটু পানি দিচ্ছি। পানি দিয়ে দিব? হ্যাঁ, একটু পানি দাও। ওকে, এখন পানিটা দিলাম। পানিটা এই কারণে আমি আগে দিলাম যে আমি এখন যে মশলাগুলো দিব সেটা এই পানিতে। আগে কি করতো, আগে তো আমাদের এরকম ফাঁকি মশলা ছিল না, এখন তো বাটা মশলা দিয়ে রান্না করতো। এই জন্য পানিটা দিলাম, কেন এটা বাটার মতো হয়ে যায়। এটা প্রথমে মরিচ দিলাম,
1.5 চামচ, 1.5 চামচ, 1.5 চা চামচ, 1.5 চা চামচ। হলুদের গুঁড়ো 1 চামচ, 1 চা চামচ। আদা রসুন আধা চা চামচ। আচ্ছা আমি এটাকে অর্ধেক করে দিচ্ছি। আদা রসুন খুব কম। আচ্ছা, আদা এবং এটা রসুন। হ্যাঁ, যেহেতু ইলিশ মাছ, হ্যাঁ একটু খুব কম, এগুলো একটু কমই আমরা দিলাম। হ্যাঁ, এখন দেখো কালারটা কত সুন্দর আসছে না? খুব সুন্দর। একটু ভালো মতো কষাতে হবে, কারণ ইলিশ মাছটা দিয়ে তো বেশিক্ষণ রাখা যাবে না, মানে জাস্ট সিদ্ধ হলেই নামিয়ে ফেলবো। আমরা এখন একটু লবণ দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মশলাটা কষানো হয়ে গেছে। লবণটা 1 চামচ, 1 চামচ পুরো না, পুরো ছোট চামচ, হাফ চামচের দিয়েছি, মানে 1 চামচ হবে লবণ। ওটা আন্দাজ মতো যে যেমন লবণ খাবে সেরকম দেব। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এখন আমি যে ইলিশ মাছটা দেখাচ্ছি, তো দেখো আমরা কেটে পানিতে রেখেছি। আচ্ছা, পানিতে রাখার কারণ কি? পানিতে রাখার কারণ হলো সেটার স্মেল, তুমি কিছুক্ষণ মানে 10 মিনিটও যদি এভাবে রেখে দাও, ওটার মধ্যে একটু অন্যরকম একটা ভাব চলে আসে মাছের ভিতরে। তুমি যেরকম কেটেছো ঠিক সেই কালারই কিন্তু আছে পানিতে রাখার কারণে। এবং এটার ভিতরে যদি কোনো স্মেল থাকে, মাছের তো একটা মাছ স্মেল থাকে, সেটাও চলে যাবে। বিশেষ করে ইলিশ মাছটা পানিতেই রাখতে হবে, অন্য মাছ এভাবেও দেওয়া যায়। ইলিশ মাছটা পানিতে রাখলে তোমার একদম এই যে দেখো দেখাচ্ছি একদম ফ্রেশ ফ্রেশ লাগছে, তাই না? বাহ, মাছটা বেশ সুন্দর, কিন্তু বড়, ভিতরে একটু ডিমও আছে। হ্যাঁ, ডিমালা মাছ, মাছের ডিম, ডিমালা মাছ, ইলিশের ডিম অসাধারণ। মাছটা একেবারে ছোটও না কিন্তু, না বড়, মাঝারির চেয়ে একটু বড় সাইজের মাছটা। 1 কেজি সাইজের মাছ। এটা মাছটা গোল। এটা কি এটা পদ্মার ইলিশ? আচ্ছা, কারণ ইলিশ মাছ তো অনেক জায়গারই হয়, কিন্তু পদ্মার ইলিশের মতো মজা হয় না। পদ্মার ইলিশটা একদম গোল থাকবে, মানে চেনার একটা কথা বলে দিচ্ছি, মাথাটা ছোট থাকবে, একদম ছোট থাকবে মাথাটা, তাহলে বোঝা যায়। আর কাঁচামরিচ দিচ্ছি, জাস্ট একটু চিড়ে দিচ্ছি। এই রান্নাটা কি আপু আপনার নানির হাতে আপনি খেয়েছেন? না, আমার দাদির। ও দাদির, হ্যাঁ, আমার এটা দাদা বাড়ির রান্না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একদম দাদির হাতে, মানে উনি রান্না করেছেন, আপনি খেয়েছেন? হ্যাঁ অবশ্যই, এটা আমাদের সব সময় ইলিশ মাছের যখন সিজন আসে তখন তো সরিষা বাটা ইলিশ, কত ধরনের ইলিশ মাছ খাই, কিন্তু এটা মানে আমাদের জমিদার বাড়ির একটা খাওয়া, সাথে তেঁতুল দিয়ে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। হ্যাঁ, আর এই যে কাঁচামরিচ দিলাম, এখন আমি এই যে তেঁতুলটা, আমি তেঁতুলটা ধুয়ে নিয়েছি, আমি এভাবেই দিচ্ছি, আস্তই দিচ্ছি। হ্যাঁ, আস্তই দিচ্ছি, এভাবে দিচ্ছি, এটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। মাছটা কি আমরা উল্টে দিব? মাছটা হ্যাঁ কষে গেলে, আমি কষা হয়ে গেলে আমরা উল্টে দিচ্ছি মাছটা। এরপরে কি আমাদের এটা হয়েই তো যাবে মনে হয় না? কিছুক্ষণ শুধু রাখবো, পানি দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা পানি দিতে হবে। আবার ধরো মাছটা উল্টে দিচ্ছি, এখন একটু চিনি দিব, টক মিষ্টি ঝাল। হ্যাঁ, টক মিষ্টি ঝাল ব্যালেন্সড হচ্ছে একদম। চিনিটা কিন্তু 1 টেবিল চামচ দিয়েছে, একটু পানি লাগবে। আচ্ছা, দেখেছো কালারটা? দেখেছো খুব সুন্দর একটা কালার এসছে। একটু সিদ্ধ হতে হবে মাছটা। সোমাপু, এবার তাহলে আমরা এটা ঢেকে দিব, তাই তো? হ্যাঁ, ঠিক। ওকে, আমরা ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে কতক্ষণ লাগতে পারে? এই জাস্ট 10 থেকে 15 মিনিট। 10 মিনিট, 15 মিনিট। ওকে, এবার দেখবো যে তার কি অবস্থা। ঢাকনাটা আমরা সরাই। বাহ 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 বাহ, একদম তেল তো উঠে গেছে আপু। ওকে, এবার আমরা কি দিব? ধনিয়া পাতাটা না? ধনিয়া পাতা দিব, যে আমি খুবই সামান্য, অল্প একটু ধনিয়া পাতা আমরা কুচি কুচি করে, জাস্ট এটা আসলে একটা কালার ভেরিয়েশন হলো, তাই না? হ্যাঁ, এখন একটু দিয়ে জাস্ট এভাবে করে দিয়ে, খুবই সামান্য দিয়েছি, কিন্তু বেশি দিলে আবার ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাবে। তেঁতুলের সাথে আবার ধনিয়া পাতাটা খুব যায় যেহেতু, হ্যাঁ, এজন্য আমি জাস্ট 2 সেকেন্ড ধনিয়া পাতা দিয়ে আমরা একটু গার্নিশিং করে দিব। হ্যাঁ, গার্নিশিং করব। আমি একদম অথেন্টিক ভাবেই দেখাচ্ছি। দেশীয় জিনিস। হ্যাঁ, ওকে,
আমাদের মাছ আমরা নিভিয়ে দেব। হ্যাঁ, নিভিয়ে দিব। চুলাটা নিভিয়ে দিলাম, হয়ে আসছে। দেখো, এখন দেখো ইস কি যে চমৎকার একটা কালার এসেছে, অসাধারণ সুন্দর রং। হ্যাঁ, এখন হ্যাঁ, আমি বাহ, অসাধারণ সুন্দর কালার। একটা ফ্যাক্টর না রান্নার ক্ষেত্রে, আসলে রংটা দেখেই ভালো লাগলে খাবার স্বাদই বেড়ে যায়। বাহ, চমৎকার। খাবার পরিবেশনের উপরে অনেকখানি নির্ভর করে, মানে দেখেছো, পয়লা দর্শনধারী তারপরে গুণ বিচারী, কথাই আছে, কিছু করার নাই আমাদের আসলে। এগুলো মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। ব্যাস, হয়ে গেল আমার তেঁতুল ইলিশ। এই তোমাকে দিলাম। চমৎকার চমৎকার। সুপ্রিয় দর্শক, দেখতেই পেলেন মানে কি যে সুন্দর রং হয়েছে না, ধারণার বাইরে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির নামটা কি বলেছিলেন? একটু স্পেশাল একটা নাম। নাম হচ্ছে শির খুরমা। শির খুরমা। শির খুরমা তৈরি করতে আমাদের যা যা লাগছে, যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে, সেগুলো আপনি একটু দর্শকদের জন্য দেখিয়ে দেন প্লিজ। সেটা হচ্ছে শির খুরমা, মানে প্রথমেই বলতে হবে যে দুধ লাগবে। তারপরে চলে যাচ্ছে খুরমা। এটা হচ্ছে অরিজিনাল খুরমা, মানে শক্তটা। আচ্ছা। আর খুরমা দু কালারের হয়, তোমাকে দেখাচ্ছি, একটা ব্ল্যাক একটা হোয়াইট। আচ্ছা। তো এটা পানিতে ভিজিয়ে রাখতে হয়। ও, এই জন্য ফুলে ফুলে পানি দিয়ে ভিজিয়ে, যে দেখো এখন একদম সফট হয়ে গেছে। হ্যাঁ, সফট হয়ে গেছে। সুন্দর। আর তার সঙ্গে খেজুর, এটা মরিয়ম খেজুর। আচ্ছা। খেজুর, এটা তো সফট আছে, এটা আর ভিজানোর প্রয়োজন হবে না। আর এটা কেটে আমি এই যে এখানে নিয়েছি, দুই রকম কেটে নিয়েছি। আর এই খেজুরটাকে কেটে এখানে নিয়েছি। আর এই যে বাদাম, পেস্তা কেটে নিয়েছি, এই বাদামটাকে কেটে নিয়েছি, পেস্তাটাকে কেটে নিয়েছি দর্শকদের দেখার সুবিধার্থে। বাদাম, এটা পেস্তা। আচ্ছা, এই পেস্তাটাকে আমরা ওভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে আর ওই আলমন্ডটাকেও আমরা এভাবে কেটে নিয়েছি। আর এটা হলো জাফরান। হ্যাঁ, জাফরানটা খুবই অসাধারণ একটা জিনিস, যেটা সচরাচর পাওয়া যায় না, এবং এটা নবাবী খাবার আর সবকিছুতেই জাফরান ব্যবহার করে। শাহী যত খাবার আছে, স্বাস্থ্যকর, এটা জাফরান ফ্লেভার। আর এখানে আমি 1 চামচ গোলাপ জলে জাফরানটা ভিজিয়েছি। আচ্ছা, তার মানে ওটা হচ্ছে গোলাপ জলে জাফরানটা। এখানে দারচিনি আর এলাচি খুবই সামান্য দিতে হবে। আচ্ছা। আর এই বাটিটাতে কি আছে? চিনি। আর এটাতে হচ্ছে মালাই। ও, এটা মালাই। এটা হচ্ছে গোলাপ জল। ও আচ্ছা, ওকে। আমাদের সমস্ত ইনগ্রেডিয়েন্ট দেখানো শেষ। এবার আমরা আমাদের রেসিপি শুরু করব আপু, তাই তো? আমি জালটা ধরিয়ে দেব। হ্যাঁ, ইনশাআল্লাহ। এখন আমরা দুধ ঢেলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই দুধটা কি আমরা ঘন করে নিয়েছি না আপু? হ্যাঁ, আমি ঘন করে নিয়েছি। মানে দুধের মাপটা আমি বলে দিচ্ছি। তুমি একটা খুরমা পায়েস হলে তো একটু বেশি দুধই লাগে। ধরো 2 কেজি দুধ হলে 1 কেজি করতে হবে। আচ্ছা, একদম অর্ধেক করে ফেলতে হবে। অর্ধেক। এটা একটু গরমই আছে এখনো, মানে গরম আছে। কতটুকু দুধ আছে এখানে? এখানে 2 কেজিকে আমি 1 কেজি করেছি। 1 কেজি করেছি। আর একটু শুকাবে, রান্না করতে করতে এটা আরো শুকিয়ে যাবে। ঠিক আছে, আমরা জালটাকে একটু কন্ট্রোলে রাখি। একটু নেড়ে দিচ্ছি। দুধটা চুলায় দেওয়ার পরে একটু নেড়ে দিতে হয়, নাহলে না নিচে লেগে যায়। হ্যাঁ, দর্শকদের সুবিধার্থে বলছি যে নিচে একদম লেগে যাবে। অনবরত দুধটাকে নাড়তেই হবে। আর যখন ঘন হতে থাকে তখন তো আরো লাগতে থাকে, সো এটাকে অনবরত নেড়ে নেড়ে অনবরত এটা নাড়তেই হবে। ঠিক তাই। আমি এখন সামান্য এলাচ, দুটো এলাচ দিচ্ছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দুটো। শাহি শাহি একটা ব্যাপার তো আসলে, মানে দেখে এলাচ দিচ্ছি। আর খুবই সামান্য একটা দারচিনিকে আমি অর্ধেক করে, আচ্ছা, খুব সামান্য দিচ্ছি। আচ্ছা, এগুলো আমরা খুব কম দিচ্ছি, তার কারণ খুব কম দিচ্ছি, মানে বাদামের যে ফ্লেভারটা, মানে এটা না দিলেই নয়, যে সবকিছু মিলিয়ে বাদাম বাদাম একটা ফ্লেভার যেন থাকে, ডমিনেট যাতে না করে এলাচি দারচিনি। এটা বাদামের সামান্য, এটা নাড়তেই হবে। নাড়তে নাড়তে যতটুকু হয়। তো আমি এখন দিতে থাকি। আচ্ছা, এখন প্রথমে আমি খুরমাটাকে দিচ্ছি। দুই রকম খুরমা দিচ্ছি। আমরা 2 রকম খুরমাই দিয়ে দিলাম। যাক, এরপরে আমরা কি দিচ্ছি? এরপরে আমি বাদাম দিচ্ছি।
এটা হলো আলমন্ডটা বাদাম, না, হ্যাঁ, আলমন্ড যেটা। বাদাম দিচ্ছি, তো পেস্তা দিচ্ছি, সব শেষে খেজুরটা দিব। খেজুর তো যেহেতু একটু নরম, খেজুরটা দেবো। এটা একটু হবে, এটা 15 মিনিট সিদ্ধ হবে। তারপরে 1 কাপ চিনি দিলাম। আচ্ছা, আর এই যে আধা কাপ। ব্যাস আপু, এটা হতে তো একটু সময় লাগবে, এটা 10 মিনিটের মতো জাল হতে থাক, অসুবিধা নেই। আমরা একটু গল্প করি, আপনার এখনকার ব্যস্ততা কি নিয়ে? আমি রান্না যেহেতু আমার একটা শখ, শখে থেকে আমি এখন একটা ইনস্টিটিউটের সঙ্গে আছি। আচ্ছা, ওমেন্স কুলিনারি অ্যাসোসিয়েশন, সেটার আমি এখন এক্সিকিউটিভ মেম্বার। বাহ। তারপরে ওটা নিয়ে তো খুব এই কাজে আমি অনেক সময় দিচ্ছি। আচ্ছা, তার মানে শখ থেকে এটা অনেকখানি পেশাদারিত্বের দিকে চলে যাচ্ছে। এবং এখানে একটা ইনস্টিটিউটে অনেক স্টুডেন্ট আছে যারা শেফ কোর্স করছে। আচ্ছা, তাদের সঙ্গে আমিও করে ফেলেছি, শেফ 1 শেফ 2 এগুলো করে ফেলেছি। তো কাউকে কিছু শিখাতে হলে তো নিজেকেও শিখতে হবে। আর যেটা আমাদের পরিবার থেকে যেসব রান্না শেখা, এটা তো আমার আছেই। রান্নার বিষয়ে আপনি বললেন যে আপনি কোর্সগুলো কমপ্লিট করেছেন, তার মানে ভবিষ্যতে একটা গোল তো আছে, একটা পরিকল্পনা নিয়েই আপনি নিশ্চয়ই এগোচ্ছেন, তাই না? তাহলে সেইটা কি, মানে কি করতে চাচ্ছেন ভবিষ্যতে রান্না নিয়ে? রান্না নিয়ে এই যে এক এক চ্যানেলে যাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। তারপর আবার এক এক সময় দেখা যাচ্ছে ঢাকার বাইরে আমাদের প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমরা ফ্রি রান্না শেখাচ্ছি। আচ্ছা আপু, আমাদের আর কতক্ষণ লাগবে এটা হতে? আর সর্বোচ্চ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি মালাইটা দিব, দুধ ঘন করে মালাইটাকে উপর থেকে উঠিয়ে সরগুলোকে নিয়ে এই যে মালাইটা দিব। বাহ, মানে টেস্টের উপরে টেস্ট। এমনিতেই তো এখানে পুরো 1 কাপ মালাই, হ্যাঁ, ঘন দুধ, তার মধ্যে তো গেল খুরমা, বাদাম, এখন আবার মালাই। এখনো জাল হচ্ছে এবং জাল হতে হতে এটা কিন্তু ঘন হয়ে আসছে অনেকখানি। দেখেছো যে একটু কালার চেঞ্জ হয়ে আসছে, এক্স্যাক্টলি, আর একটু লাল লাল ভাব আসছে। এই ক্রিম দেওয়ার পরে কিন্তু একদম আরো ক্রিমি হয়ে গেছে, তাই না? মালাইয়ের জন্য এই যে বাদামগুলো একদম সুন্দর হয়ে আসছে। এরকম পাতলাই থাকবে, কিন্তু লাল হবে এই যে এরকম, বেশি ঘন হবে না। তো এবার আমরা এই যে আমার হয়ে গেছে, এখন আমি খেজুরটা পরে দেব, মানে গার্নিশিং এর সময়। হ্যাঁ, গার্নিশিং এর সময় দেব। খেজুরটা যদি আমি এখনই দিয়ে দিচ্ছি তাহলে খেজুরটা গলে যাবে। আচ্ছা, খেজুরটা একদম কিছু খেজুর নামানোর আগে দিয়ে নামাই ফেলবে, একটা বলক হলেই। তারপরে দিয়ে যেভাবে তুমি যার যার খুশি মতো গার্নিশ করে সাজায় দিতে। আচ্ছা, আমরা কি আমাদের গোলাপ জল আর জাফরানটা দেব। এই যে জাফরান আমি গোলাপ জলে ভিজিয়ে রেখেছি, খুব সামান্য গোলাপ জল নিতে হবে। কালারটা বের হয়েছে, কালার এই যে ইয়েলো কালার, এটা দেওয়ার পরে তো আরো কালারফুল হবে। আমি একটু চুলাটা অফ করে দিব, হ্যাঁ, বন্ধ করেই দিচ্ছি জিনিসটা। জাফরানের তো একটা অসাধারণ সুন্দর স্মেল, ফ্লেভার এবং কালার। এবার কি আমরা হাফ খেজুর দিয়ে দিব? হ্যাঁ, হাফ খেজুর দিয়ে দেব। আপু, আমাদের তো হয়েই গেছে রেসিপি, এবার আমাদের পরিবেশনের পালা। পরিবেশনের দেখো এই যে একটা কালার চলে আসছে না, জাফরানি একটা কালার চলে আসছে, আর ঘন হয়ে আসছে অনেকটা, ঘন হয়ে আসছে। দেখো সবকিছু মিলিয়ে মানে মালাই, গোলাপ জল, জাফরান, মানে শাহী পুরো শাহী খাবার। ভালো, আমি এখন পরিবেশন করব। এই যে বাহ, আমি এখন এটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, আমি অর্ধেক খেজুর দিয়েছিলাম আর বাকি অর্ধেক গার্নিশের জন্য রেখেছি। মানে ওটা ধরো একটু নরম হয়ে গেছে, এটা একটু তোমার মুখে লাগবে, এই টেস্টার জন্য দিচ্ছি আমি। দাঁতে নিচে পড়লে, মানে বাইটে বাইটে পড়লে তখন একটা এই যে অসাধারণ টেস্ট। এই যে ধরো একটু শুকনা বাদাম করেছি, জাস্ট মানে একেবারে অরিজিনাল শাহী ব্যাপারটা আছে আসলে এর মধ্যে। আচ্ছা, আমি পাশে একটা অদ্ভুত সুন্দর, মানে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। মানে এটা কেন, এটা আমি আপুর কাছ থেকে শুনতে চাই, মানে আপুর মুখে শুনতে চাই। এটা মানে আমি তোমাকে দেখাচ্ছি জমিদার বাড়ির খাবার টেবিলে, তখনকার আমলে তো আমাদের মতো এখন ওভেন ছিল না, তো ওরা এরকম ক্যান্ডেল দেখবে যে যত এরকম খাবার দাবার খানদানি পরিবারে দেখবে যে
ক্যান্ডেল স্ট্যান্ড থাকে, টেবিলে থাকে। হ্যাঁ হ্যাঁ। তো এটাই ধরো ক্যান্ডেলের মতো, এটা দিয়ে খাবারটা গরম থাকবে। তো গরম থাকার জন্য এভাবেই পরিবেশন করা হতো, সেই প্রথাই আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে এভাবে নিচে জ্বলবে আর এটা থাকবে, গরম থাকবে, এটা জমবে না। লেগেছে, আমি কেন বলছি এইটা আমি ফার্স্ট দেখলাম যে মোম দিয়ে, মানে একেবারে অথেন্টিক জিনিসটা, যে ওই সময় তো আসলে এরকম মোম ছিল, সেই মোম দিয়ে দিয়ে জিনিসটা করা হতো। বাহ, অসাধারণ। তাহলে আমাদের রেডি হয়ে গেল শিরখোরমা। বাহ, শিরখোরমা। সুপ্রিয় দর্শক, মানে এটা আসলে বলার কোনো ভাষা নেই যে এটা যে কতটাই অসাধারণ। দেখতে তো অসাধারণ নিঃসন্দেহে, এবং খেতেও যে কতটা টেস্টি হবে সেটা আমি কাছে থেকে ঘ্রাণে ঘ্রাণে আমার অর্ধভোজন কিন্তু আসলে হয়েই গেছে। তো অনেক অনেক ধন্যবাদ আপু। আমাদের দর্শকদের জন্য যদি কিছু আপনার বলার থাকে প্লিজ। তোমাকেও ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ, অনেক সময় নিয়ে অনুষ্ঠানটা দেখেছেন, এবং জিটিভিকেও ধন্যবাদ। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের যাত্রাপথে আবার আপনার সাথে কোনো একদিন দেখা হয়ে যাবে, আবার মজার মজার সব নতুন নতুন রেসিপি আমরা পাবো। ততক্ষণ পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আপু। তুমিও ভালো থেকো। থ্যাংক ইউ। তেঁতুল ইলিশ আর শিরখোরমা একেবারে নবাবী শাহী একটা ব্যাপার। আসলে আজকে আমি আর বেশিক্ষণ আপনাদের সামনে থাকতে চাই না, কারণ আমার আসলে তর্স হইছে না, কারণ খেতে হবে তো। এই চমৎকার দুটো জিনিস সামনে রেখে কতক্ষণ আর থাকা যায় বলুন তো। দেখা হয়ে যাবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সঙ্গে থাকবেন। টাটা।